আজকের দিনটি আমরা যারা প্রগতিশীল যুব সংগঠন করি সেই যুব সংগঠনের কর্মীদের কাছে এবং আমাদের দেশের দেশপ্রেমিক অংশের যারা মানুষ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। 1925 সালের 9ই আগস্ট লখনৌ শহরের কাছে কাকুরি রেল স্টেশনে আমাদের ভারতবর্ষের বেশ কিছু বিপ্লবী তারা একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে। এই ট্রেন লুটের ঘটনা ইতিহাসের পাতায় কাকুরি ষড়যন্ত্র মামলা হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই ঘটনাটি সংঘটিত করেছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করা এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে নেতৃত্ব দানকারী একটি সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, পরবর্তী সময়ে যার নামকরণ করা হয়েছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের সদস্যরা মূল ঘটনাটি সংঘটিত করা হয়েছিল কারণ ভারতবর্ষের মাটি থেকে ব্রিটিশরা নানান ধরনের সম্পত্তি তারা লুট করে, বিশেষ করে করের টাকা পয়সা লুট করে এই টাকা পয়সা তারা বিদেশে নিয়ে যেত। ফলে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের যারা বিপ্লবী তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই সম্পদ আটকাতে হবে এবং অ্যাসোসিয়েশনের কাজকর্ম পরিচালনা করবার জন্য ব্রিটিশদের উপর হামলা সংগঠিত করতে হবে, তাদের কাছ থেকে অর্থ ছিনতাই করতে হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে 1925 সালের 9ই আগস্ট কাকুরিতে এই ষড়যন্ত্র মামলা সংগঠিত করা হয়েছিল। এই ষড়যন্ত্র মামলায় দীর্ঘ শুনানির পর ঘটনার সাথে যারা যুক্ত তারা যখন গ্রেপ্তার হলেন, দীর্ঘ শুনানির পর তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়। তার মধ্যে 4 জনকে আমরা আজকে এখানে স্মরণ করছি। আপনারা জানেন যে আজকের দিনে 19শে ডিসেম্বর এই দিনে 3 জনকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছিল আর 17ই ডিসেম্বর 1 জনকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়। যে 4 জনকে আমরা স্মরণ করছি তারা হচ্ছেন বিপ্লবী আশফাকুল্লাহ খান, রাজেন্দ্রনাথ লাহিড়ী, ঠাকুর রওশন সিং এবং রামপ্রসাদ বিসমিল। কি দুর্দান্ত বিষয় আপনারা দেখুন যে 4 জন কাকুরি ষড়যন্ত্র মামলায় শহীদ হয়েছিলেন, যাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছিল তারা ধর্মে কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ কিংবা অন্য ধর্মের অবলম্বী মানুষ। অর্থাৎ এটা প্রমাণিত যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য দল মত নির্বিশেষে, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল ব্রিটিশদের হাত থেকে আমাদের ভারতবর্ষকে মুক্ত করবার জন্য। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে আমরা যখন এই কাকুরি ষড়যন্ত্র মামলায় 4 জন বিপ্লবীকে স্মরণ করছি তখন আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষের মাটিতে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ভারতবর্ষের মধ্যে রাজনীতির সাথে ধর্মকে জড়িয়ে দিয়ে একটা বিভাজনের রাজনীতি আমদানি করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা জানি যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ঐতিহ্যই আমরা বহন করছি ভারতবর্ষের মানুষ। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এই কাকুরি ষড়যন্ত্র মামলায় 4 জন বিপ্লবীকে এখানে শ্রদ্ধা জানানোর জন্য, যে বিপ্লবী দলটা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে 4 জনের ফাঁসি হয়েছে, বাকি অনেকের 10 বছর যাবজ্জীবন, কারো 5 বছর সাজা হয়েছে। গোটা দলটাই ছিল অনুশীলন সমিতির রিপাবলিক অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের গভীর সম্পর্ক ছিল এবং যাদেরকে স্মরণ করছি বয়সের দিক থেকে তারা হচ্ছেন 26, কেউ 28, কেউ 29, কেউ 21 বছর, 31 বছর বয়স। এই বয়সেই তারা এই বিপ্লবী কাণ্ডে অংশগ্রহণ করেছিল
যেদিন ঘটনা সংঘটিত হয়েছিল তার কয়েকদিন আগে খুব কম বয়সে, সম্ভবত সময়ে তার বয়স 20 থেকে 22 বছর, রামপ্রসাদ ইসমিল লক্ষ্ণৌ থেকে রেলে এই লাইন দিয়ে যাতায়াত করছিল। আর যখন যাচ্ছিল তখন দেখছিল যে এখান থেকে প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন স্টেশনে নামানো হচ্ছে, সরকারের টাকা। আর রেলে বসেই ভাবছিল যে ব্রিটিশকে বিতরণের জন্য যে অস্ত্রের প্রয়োজন, ব্রিটিশের টাকা দিয়ে সেই অস্ত্র আমাদের কিনতে হবে। রেলের মধ্যেই একা একাই প্রথম পরিকল্পনা গ্রহণ করা। রেল থেকে নেমে তার কয়েকদিন পর যেদিন এই কাণ্ড সংঘটিত হয়, কাকুরি কাণ্ড, তার একদিন আগে সেখানেই বসে এই বিপ্লবী দল মিটিং করেন। মিটিং এর সিদ্ধান্ত হয় যারা আমাদের দেশটাকে শোষণ করছেন, যে ব্রিটিশরা আমাদের দেশটাকে লুট করছেন, সেই ব্রিটিশকে বিতরণের জন্য যে অস্ত্র, সেই অস্ত্র কেনার জন্য যে টাকার প্রয়োজন, সে তাদের কাছ থেকে টাকা লুট করে আমরা আমাদের অস্ত্র কিনবো, আর এই অস্ত্র দিয়ে ব্রিটিশকে আমরা আমাদের দেশ থেকে তাড়াবো। এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা দেখেছিলাম সেই 1925 সালের 9 ডিসেম্বর আমাদের দেশের 9 আগস্ট আমাদের দেশে এই কাকুরি কাণ্ড সংঘটিত হয়। ব্যাংক ডাকাতি, এই রেলের যে যাচ্ছিল টাকা, সেই রেলের টাকা, সরকারি টাকা, সেই টাকা ডাকাতি করার জন্য বিপ্লবী দল হামলে করেন। সেখানে তাদের পরবর্তী সময়ে গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করে তার 2 বছর পর তাদের কারোর ফাঁসি রায় ঘোষণা হয়, কারোর যাবজ্জীবন, কারোর 5 বছর তাদের সাজা ঘোষণা হয়। আমরা দেখছি, আমরা স্মরণ করছি এই কারণে যে আমরা দেখছি আমাদের দেশটা স্বাধীনতার যখন লড়াই চলছিল, তখন ব্রিটিশরা এই লড়াইকে ভাঙার জন্য আর তাদের শোষণ আর লুণ্ঠনকে আরো বেশি মজবুত করার জন্য সেদিনে ব্রিটিশ বারবার চেষ্টা করেছিল আমাদের দেশের মানুষের মধ্যে ভাগ করা, আর ভাগ করার জন্য তারা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন জাত আর ধর্ম। সেদিন ব্রিটিশ তো বারবার চেষ্টা করেছিলেন ধর্মের ভিত্তিতে ভাগ করো, বাংলাকে ভাগ করো, ভাগ হবে বারবার এরকম, যেটা হিন্দু এবং মুসলিম। আমরা দেখেছিলাম সিপাহী বিদ্রোহের সময়ও একই রকম ওই শুকরের চৌবড়ি আর অন্য কিছুর চৌবড়ি দিয়ে মানুষকে ভাগ করা যায় কিনা সেই চেষ্টা করেছিল, বঙ্গভঙ্গের মধ্য দিয়ে চেষ্টা করেছিল। যদিও আমাদের দেশের মানুষ বারবার সেই চেষ্টাকে ব্যর্থ করে ঐক্যের ভিত্তিতে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আর এই লড়াই করে দেশের স্বাধীনতা, আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। এবং এই লড়াইয়ে আমাদের দেশের অসংখ্য মানুষের যেমন শহীদ হয়েছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, জেলে খেটে অনেকে মারা গিয়েছিলেন, যতীন দাস জেলের মধ্যে অনশন করে মারা গিয়েছিলেন। আর এত কিছুর বিনিময়ে, এত আত্মবলিদান, রক্ত জীবনের বিনিময়ে যখন এই দেশের স্বাধীনতা ব্রিটিশ থেকে ছিনিয়ে আনা হলো, এই স্বাধীনতার পর যখন আমরা 76 বছর পেরিয়ে 77 বছরে, তখন আমরা দেখছি এই দেশের যারা শাসক তারাও পরাধীন ভারতবর্ষে যেমন ব্রিটিশরা মনে করত এই দেশটাকে লুট আর শোষণ করার জন্য মানুষে মানুষে ভাগ করো, একই কায়দায় স্বাধীন ভারতবর্ষের 76 বছর পর আমাদের দেশের শাসকরাও চাইছেন এই দেশে আরো বেশি শোষণ। আর এই শোষণ এখন ব্রিটিশরা আমাদের দেশের লুটেরা বাহিনী সরকারের নেতৃত্বে তৈরি হয়েছে। এই দেশের সরকারের নেতৃত্বে বাবা আদানি আম্বানিরা তৈরি হয়েছেন, তাদের পৃষ্ঠপোষকতায় তাদের টাকার পাহাড় পর্বতে পরিণত হয়েছে। সরকার তাদের সাহায্য শিকারী মোড়ক বানিয়ে এই রাজ্যের মধ্যে মানুষে কিভাবে বিভেদ তৈরি করে দেওয়া যায় সেই শিকারী মোড়ক বিজেপি তৈরি করেছেন। আর এই মোড়ককে ব্যবহার করে এই রাজ্যের মানুষকে, উপজাতি অংশের মানুষকে বারবার বিভ্রান্ত করে একখানো বিভাজনের রাস্তা তৈরি করে দিয়ে বিজেপি কিভাবে ক্ষমতায় আসে এই রাজ্যের মানুষ লক্ষ্য করেছেন। আমরা দেখছি আমাদের পাশের রাজ্য মণিপুরে আজও প্রতিদিন আগুন জ্বলছে। একটা রাজ্যের মানুষ 2 ভাগে ভাগ হয়ে এক রাজ্যের মানুষ তার রাজ্যের মানুষের মধ্যেই নিজেদের মধ্যেই দাঙ্গা হাঙ্গামা করছেন, খুন খারাপি হচ্ছেন, রক্তের গঙ্গা বইছেন। আমাদের দেশের সরকার শব্দ নেই। মণিপুরে প্রতিদিন মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে মারছেন, দেশের সরকার কথা বলছেন না। মুখ্যমন্ত্রী ঘরের মধ্যে বসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে
মণিপুরের মুখ্যমন্ত্রী দিন কাটাচ্ছেন। বিজেপির নেতৃত্বে সরকার কোনো কথা বলছেন না। শুধুমাত্র এইরকম না, গোটা দেশের মধ্যেই মানুষে মানুষে বিভেদ তৈরি হচ্ছে, আর বিভেদের আগুনে মানুষ মরছেন। এই পরিস্থিতি বিজেপি তৈরি করে দিয়েছে, যার ফলে আমরা মনে করেছি আজকে থেকে 96 বছরের আগে আমাদের পরদিন ভারতবর্ষে এই কাকুরি কাণ্ড সংঘটিত হয়েছিল। এই কাণ্ডের পর আমরা যারা স্বাধীন ভারতবর্ষে বাস করছি, আমরা যখন দেখছি দেশের সরকার আদানির জন্য কাজ করছেন, আর আদানির জন্য কাজ করতে গিয়ে তারা যেন লুট করতে পারেন, মানুষে মানুষে যখন ভাগ করছেন, তখন এই স্বাধীনতার 76 বছর পর 77 বছরের মাথায়ও আমাদের দেশের ঝুপড়িতে বসবাস করা মানুষের সংখ্যা কমছে না। স্বাধীনতার 76 বছরের পরেও আমাদের দেশের সমস্ত শিশু এখনো স্কুলে যেতে পারেন না। স্বাধীনতার 76 বছরের পরেও আমাদের দেশের সম্পদ রক্তাল্পতায় না ভুগে তার সন্তানকে জন্ম দিতে পারে না। এই ভারতবর্ষে আমরা আছি, একদিকে বড় লোকের সংখ্যা যেমন বাড়াচ্ছেন মোদীর নেতৃত্বে, আরেকদিকে তো গরিব মানুষের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছেন। এই প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় আসার আগে 2014 সালে স্লোগান তুলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি একজন পাহারাদার হতে চাই, আমাকে পাহারাদার হিসেবে দেশের মানুষ তৈরি করেন, চৌকিদার হবে এবার প্রধানমন্ত্রী। সেদিন মানুষ বুঝেনি যে চৌকিদার আদানির বাড়ির চৌকিদার হবে, সেদিন আমাদের দেশের মানুষ বুঝেনি এই চৌকিদার আম্বানির বাড়ির চৌকিদার হবে, এই চৌকিদার সেদিন বুঝেনি এই চৌকিদার রিলায়েন্সের বাড়ির চৌকিদার হবে। আমরা দেখেছিলাম, মানুষ মনে করেছিল সত্যি যদি উনি প্রধানমন্ত্রী হয় আমার দেশের টাকা লুট হবে না, এই দেশের টাকা লুট করে বিদেশে যাবে না, কোনদিন ভারতবর্ষের লুটেদের মতন আর লুটেরা আসবে না। আমরা দেখলাম স্বাধীনতার 76 বছরের মাথায় এসে এই প্রধানমন্ত্রী হলেন। প্রথম দফার পর দ্বিতীয় দফা আরো স্পষ্ট হচ্ছে, উনি আমাদের চৌকিদার হলেন না, উনি হলেন আদানির চৌকিদার, মেহুল চোকসির চৌকিদার, উনি হলেন বিজয় মালিয়ার চৌকিদার। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই দেশের টাকা লুট করে নিয়ে মেহুল চোকসি বিদেশে পাড়ি দিলেন, এই দেশের টাকা লুট করে তারা কোনদিন গীতার বইটা হাতে নেননি, তারা গীতার একটা শব্দ জানেন না। কিন্তু এরকম ভারতবর্ষের বুকে একটা অংশের কম বয়সী যুবক তৈরি করে দেওয়াচ্ছেন, তারা এক হাতে যুবক এই গীতার নাম করে দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করেন, হিংসা তৈরি করেন, এই অংশের উশৃঙ্খল যুবক তৈরি করে দেওয়াচ্ছে। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা মনে করি এই দেশের স্বাধীনতা যেমন সব মানুষের, সব জাতের, সব ধর্মের, গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষের ঐক্যের ভিত্তিতে জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা এসছে। এই স্বাধীনতাকে রক্ষার দায়িত্ব এই দেশের সমস্ত অংশের মানুষকে এবং নিশ্চিতভাবে সামনের সারিতে থাকা যৌবনকে এই স্বাধীনতা রক্ষার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। আর এই দেশটাকে, দেশের বিভাজন আটকাতে ধর্ম নিরপেক্ষতা আর আমার আপনার দেশের এই যে ঐতিহ্য হচ্ছে হিন্দু বাড়ির বিয়ের আসর জমে ওঠে যার সানায় সেই নামটা উস্তাদ বিসমিল্লাহ। এই যে ঐতিহ্য আমাদের দেশের, এই ঐতিহ্য যেন আমরা রক্ষা করতে পারি। প্রতিদিন এই ঐতিহ্যকে নষ্ট করে দেওয়ার জন্য ইতিহাসকে প্রতিদিন যেভাবে বিকৃত করছে, স্কুলের ছাত্রদের পাঠ্য বইয়ে বিজ্ঞানকে বাদ দিয়ে কুৎসা যেভাবে রচনার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার সামনের সারিতে থাকবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমরা পরিষ্করণ কর্মসূচিতে এখানে মিলিত হয়েছি। ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাজ্য সম্পাদক কমিটির সদস্য কমরেড ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দেব। ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সঞ্জয় দাস, কমরেড মোনালিসা। আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে হিন্দুর নাম করে দিয়ে একটা কিভাবে শেষ করে দেওয়া যায়, প্রতিদিন তার যে চক্রান্ত হচ্ছে 25শে ডিসেম্বর আমরা মনে করে আমরা তার জন্য স্লোগান তুলেছে। আজ আরো কঠিন সময়, ধর্মের নামে সংবিধান দিবসটা আপনারা শুনেছেন যে তারও 2 দিন আগে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আজকে আমরা
যারা আমাদের এখানে সমবেত হয়েছেন, কর্মসূচির মঞ্চ বিশ্ব বিধায়ক, ডিএফআই রাজ্য কমিটির সদস্য, সহযোদ্ধা, কমরেড সভাপতি, কমরেড নবারুণ দেবকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। এই আশা এবং বিশ্বাস রেখে আমার আলোচনা এখানে শেষ করছি এবং দূর থেকে যারা আমাদের আলোচনা শুনছেন